দিতি তখন মেঝেতে বসা, চোখ জোড়া স্থির টলমলে। এই নিয়ে 6 বার সে তার মাকে কল করেছে। 6বার কল করার পরও যখন ওপাশ থেকে কেউ কল তুলল না, তখন দিতি এক প্রকার ছুঁড়েই ফেলে দিল ফোনটা। ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। চোখ মুখ লালাভ হয়ে উঠতেই 2 হাতে খামচে ধরল নিজের ছেড়ে দেওয়া চুলগুলো। দিতির শরীর কাঁপল, চোখ জোড়া বয়ে নামলো নানা পানির স্রোত। বুকের ভেতর বয়ে চলা তীব্র অস্থিরতাকে সামলানোর বিন্দুমাত্র চেষ্টা না চালিয়েই সে চুল আঁকড়ে ধরে বিড়বিড় করল, আম্মু, সত্যি সত্যি তোমরা আলাদা আছো? সত্যিই মিথ্যে মিথ্যে নাটক করছো? আমি আমি সত্যি ভাঙ্গা সংসারের মেয়ে আম্মু। আমি কিভাবে মানব বলো? কিভাবে মানবো বলো এই আম্মু? কিভাবে মানবো আমি এটা যদি সত্যি হয়? দিদির কান্না থামে না, পা খামচে বসে থেকে ঠিক একইভাবে বলতে লাগলো, আম্মু জানো, তোমার মতো না আর কেউ আমায় ভালোবাসেনি আম্মু, কেউই না। সবাই শুধু ভালোবাসার ভান করে, কেউই সত্যিকারের আপন হয় না, কেউ হয় না আম্মু। ঘাটতি ছিল আমার মাঝে। আমি তো চেষ্টা করেছি, প্রাণপণ চেষ্টা করেছি আম্মু, আমায় কেন কেউ আপন ভাবলো না? কেউ কেন ভালোবাসলো না আম্মু? কেন কেউ আমার দিকটাও ভাবলো না বলো? দিদি ফের বলল, তুমি সত্যি অনুরোধ করেছিলে, কেন করেছিলে আম্মু? কেন? তোমার নিজের আত্মসম্মানটা বিলিয়ে দেওয়ার পাশাপাশি আমার আত্মসম্মানটাও মিশিয়ে দিলে আম্মু। বুঝালে আমি ঠুনকো, আমি তুচ্ছ, আমি আমাকে এমনি কি কেউ বিয়ে করতো আম্মু? সংসারে তুলতো না? তুমি তাহলে কেন অনুরোধ করেছিলে ওনাদের? দিদির চোখ মুখ ক্রমশ লাল হয়ে উঠল, চোখের পানি অঝরে পড়ছে গাল বেয়ে। কাঁদতে কাঁদতে মেয়েটা আচমকা নিজের মাথাটা দেওয়ালে আঘাত করলো। পর মুহূর্তেই হাঁটু ভাঁজ করে তার উপর মাথা রেখে বলতে লাগলো, আমি কি বোকার সাক্ষ্য? বোকাই। অল্প ভালোবাসা দেখলেই ভেবে নেই যে সবাই আমাকে ভালোবাসে, অথচ অথচ সাজি আম্মু আম্মু নিজেও কণাকে আপনার বউ হিসেবে চেয়েছিল। শ্যামু ভাইও কণাকে আপনার বউ হিসেবে চেয়েছিল। বাহ, আমাকে আপনারা পুরো পরিবার দয়া করলেন। আমার আম্মুর কথা রাখতে আমাকে বিয়েও করলেন। সবাই এমন ভাব দেখালেন যে আমি ভেবেই নিলাম আমাকে বউ হিসেবে পেয়ে সবাই খুব খুশি, সবাই আমাকে ভালোবাসে, সবাই। কিন্তু দিদির কণ্ঠ থেমে গেল, কাঁদতে কাঁদতে নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো মেয়েটার। শেষ মুহূর্তে নিজের মধ্যে থাকা সমস্ত অভিমান অভিযোগ নিয়ে বলে উঠল, সবাই কণাকে চেয়েছিল, কণাকে চেয়েছিল আপনার বউ হিসেবে। তাহলে আমায় কেন টানা হলো আল্লাহ? কেন? আমায় এভাবে ঘিন বোধ না করালেই কি হতো না? আমায় এভাবে আঙ্গুল তুলে নিজের জায়গাটা না দেখিয়ে দিলেই হতো না? আমি তো কেউ না, কেউ না। এ বাড়িতে আমার উপস্থিতি ভিত্তি নেই সাক্ষ্য, একটুও না। দিদি কথাগুলো বলতে বলতেই হেঁচকে উঠে গেল, হাত পা কাঁপছে কেমন। কাঁদতে কাঁদতে যখন দিদি আর 2বার নিজের মাথাটা দেয়ালে আঘাত করলো, ঠিক তখনই ফ্লোরে পড়ে থাকা ফোনটা বেজে উঠল। দিদি চট জলদি হাত বাড়ালো, ফোনটা নিল ও ভাবলো তার আম্মুই কল করেছে, অথচ তাকে ভুল করে দিয়ে কলটা করেছে সাক্ষ্য। 2বার রিং হয়ে কল থেমে 3য় বার যখন আবারও কল এলো, তখন দিদির শরীরটা ঘিন ঘিন করে উঠল, যেন কেমন একটা রেডি করা অনুভূতি। সে ফের আবারও ছুঁড়ে মারল ফোনটা। রাগে কাঁপতে কাঁপতেই বিড়বিড় করলো, কণার সাথে বিয়ে ঠিক ছিল না সাক্ষ্য? ছিল তো। আমি তো কেবলমাত্র অনাকাঙ্ক্ষিত এক উপস্থিতি, অনাকাঙ্ক্ষিত এক আগমন। এই অনাকাঙ্ক্ষিত মানুষটির সাথে আপনার যোগাযোগ না হোক সাক্ষ্য, না হোক। এটুকু বলেই আচমকা উঠে দাঁড়ালো দিদি, ফোনটা হাতড়ে নিয়ে আলমারি থেকে নিল নিজের হাত ব্যাগটা। ওড়না নিয়ে ওড়না টেনে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতেই সর্বপ্রথম প্রশ্ন এলো, যাও কই এত রাতে? দিতে চাইলো। এতটা সময় কেঁদে কেটে মেয়েটার চোখ মুখ ফুলে গিয়েছে, চুলগুলো বড্ড এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, মুখ চাহনি এমন যে বিধ্বস্ত এক রমণী সে। দিদি উত্তর করলো না আজ। ধীর পায়ে পা এগিয়ে সদর দরজায় গিয়ে থামতেই পেছন থেকে স্বাক্ষর নানু ফের আবারও বলল, রাগ জেদ এসব করে স্বামীর সংসার ছাইরা চইলা যাইতে পারবা, তোমরা আর সংসার করতে পারবা না, বুঝছো? হইছ তো পুরো মায়ের মতো। স্বামীর সংসার এমন কত কি হইব যাইব, তাই বইলা চাঁদ কইরা চইলা যাইতে হয় না। মাও তো পারে নাই সংসার ধইরা রাখতে, সংসারে সফলও হয় নাই। তুমিও আর কত পারবা? একই মায়ের সন্তানই, মাও সংসার ধরে রাখতে ব্যর্থ হইছে, তুমিও হইবা। তারপর আর কি, মায়ের মতো জীবন কাটাইবা। দিদি সবগুলো কথা শুনলো। অতিরিক্ত রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠল, আরো চোখে পানি জমেছে আরো। তবুও দিদি থামলো না, পেছনে ঘুরে উত্তরটুকুও করলো না। ধূপধাপ পা ফেলে যেতে যেতে বিড়বিড় করলো, আম্মু, এই আম্মু, তোমার কাছে এই উত্তরটা চাই না। প্লিজ প্লিজ আম্মু, তুমি আমায় অন্য উত্তর বলবে। আম্মু বলবে এসব মিথ্যে, বলবে তুমি আব্বুকে ভালোবাসো,
আব্বু তোমায় ভালোবাসে। দিতি প্রায় অনেকটা অগোছালো হয়েই ভেঙে পড়া এক মেয়ের মতো ধূপধাপ পা ফেলে মায়ের কাছে পৌঁছালো। বুকের ভেতর চাপা এক অস্থিরতা, টলমল করা চোখ জোড়ার বিধ্বস্ত রূপ নিয়ে যখন প্রায় রাত 9টার দিতি মায়ের সামনে হাজির হলো, তখন ঠিক প্রথমে অদিতি আহমেদের বুক কাঁপলো। মেয়ের মুখটা ভালো করে পরখ করে অস্থির হয়ে জানতে চাইলেন, কি হয়েছে দিতি? মুখের এমন হাল কেন তোর? কল দিয়ে এমন উধাও হয়ে কয়বার যে নিষেধ করেছি। হুম আমি একটু নিচে দোকানে গেলাম, এসে দেখি এতগুলো কল, তারপর থেকে কল দিচ্ছি, তুই ছিলি না কেন? চিন্তায় রাখতে ভালো লাগে তোর? তিথি হতবিহ্বল চাহনিতে চাইলো মায়ের দিকে। কয়েক মুহূর্ত চেয়ে থেকে হুট করে কি হলো কি জানি মেয়েটা আচমকাই মাকে জড়িয়ে ধরলো। এতটা জোরে জড়িয়ে ধরলো যে অতিথি আহমেদ 2 কদম পিছিয়ে গেলে মায়ের আকস্মিক জড়িয়ে ধরাতে দিতি ফুপিয়ে কেঁদে উঠল, বলল, আম্মু। দিতির গলার স্বরটাও অন্যরকম। অদিতি আহমেদ যখন মেয়ের পিঠে হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বারবার জানতে চাইলেন যে কি হয়েছে, ঠিক তখনই দিতি আকস্মিক বলে উঠল, আমায় ঠকালে কেন আম্মু? কেন আমার সামনে মিথ্যে মিথ্যে ঘর খেললে? কেন আমায় শেখালে আমরা একটা সুখী পরিবার? কেন আম্মু? অদিতি আহমদ বোধ হয় চমকালেন, বিস্ময় নিয়ে চাইলেন সঙ্গে সঙ্গে। দিতি ফের আবারও আহত নজরে বলল, আমি ভাঙ্গা সংসারের মেয়ে, তাই না আম্মু? তুমি আর আব্বু কেবল অভিনয় করছো। কি নিখুঁত অভিনয়! আমি এতগুলো বছর বুঝতেই পারিনি। অদিতি আহমদ মেয়েকে ওভাবে কাঁদতে দেখে দ্রুতই মেয়ের মুখে আগলে ধরলেন, অস্থির হয়ে বলতে লাগলেন, কি সব বলছিস? কে বললো আম্মু তোকে? কে বললো বল? ভাঙ্গা সংসারের মেয়েকে ভাঙ্গা সংসারের মেয়ে বলবে না আম্মু? তাই বলেছে। দোষ কি বলো? কিন্তু অন্য কোথাও দোষ আছে অবশ্যই। আমার আম্মুর দিকে বারবার আঙ্গুল তুলেছে, আমার আম্মুর দিকে। আমার আম্মুর সংসার করার ক্ষমতা নিয়ে প্রশ্ন করেছে। আমার আম্মুকে নিয়ে কেন প্রশ্ন করলো বলো আম্মু? কেন আঙ্গুল তুললো বলো? কেন এভাবে আঘাত করলো বলো? অদিতি আহমেদ এবার বোধহয় ধরে নিলেন যে সাজিয়া আফরোজ বা ওর ফ্যামিলির কেউই বলেছে সবটা। ওরাই তো জানে যে সত্যটা এতগুলো বছর যাবৎ লুকিয়ে এসেছিল, সে সত্যটাই কত নির্দ্বিধায় আঘাত হিসেবে ব্যবহার করেছে। মেয়ের সাথে সাথে এবার বোধহয় কাঁদলেন উনিও। নোনা পানিরা বইল চোখ বেয়ে। দিদি দেখলো ফের আবার প্রশ্ন ছুড়ল, কেন আম্মু? কেন এই মিথ্যে নাটকটা কবে করে গেলে এতগুলো বছর যাবৎ? কেন আমার চোখে কাপড় বেঁধে রেখেছিলে? কেন আম্মু? তোমরা কি ভেবেছিলে কখনো এই সত্যিটা জানার পর আমি কতটা কষ্ট পাবো ভেবেছিলে আম্মু? ভেবেছিলে ছোটবেলা থেকে মা বাবাকে সুখী দেখার পর যখন এই কথাটা জানতে পারবো তখন আমার মনের কি হবে? কেন ভাবনি আম্মু? তার চেয়ে বরং আমায় আগেই বলতে। আগেই জানতাম তাহলে তো কেউ আমার মা বাবাকে নিয়ে কথা বলতে পারতো না আম্মু। কেউ আমার ভাঙ্গা সংসারের মেয়ে বলতে পারতো না। কেউ আমার মায়ের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতে পারতো না। আমি দিতামই না আম্মু। কথা তখন ছাদের দোলনাটায় মৃদু আলোয় পড়ছে। রাত প্রায় 10টা, অনেকটা সময় আগেই সাক্ষ্য দিদিকে কল পাচ্ছে না দেখে কথাকেই কল করে বলেছিল ফিরতে দেরি হবে। কথা ভেবেছিল একবার নিচে গিয়ে বলে আসবে, আবার কি বুঝে যায়নি। সেই সন্ধ্যা থেকেই সে ছাদে এসে বসেছে। গত 2 দিনে তার 2টো আইটেম পেন্ডিং হয়েছে। আগামীকাল যাতে ভালোভাবে সবটা দিতে পারে তাই মন দিয়ে পড়ছিল। এমন সময় সাম্য এলো বিরিয়ানির মৌ মৌ করা করা গন্ধ নিয়ে। বিরিয়ানির প্যাকেট খুললো কথার পাশেই দোলনাটায় বসে, অতঃপর এক গ্রাস মুখে বলল, মাত্রই কাচ্ছিটা বানিয়েছে বোধ হয়, বুঝলি? কি সুন্দর ঘ্রাণ বল কথা। রেস্টুরেন্ট থেকে মাত্রই এনেছি, ভেবেছি ছাদে বসে শান্তিতে খাবো, কিন্তু তুই বলত যে এখানে বসা জানতাম না। কথা পাশ ফিরে চাইল, বলল, আমার থাকাতে অসুবিধা হবে না কেন? জীবনে খেয়েছিস তুই? যদি নজর টজর লাগিয়ে দিস তখন তো আমার ডায়রিয়া হয়ে যাবে। ডায়রিয়া হয়ে গেলে হাসপাতালে অ্যাডমিট হবে আর কি। ছি, অমন সুন্দরী সুন্দরী ডক্টরদের সামনে আমি পাতলা পায়খানা নিয়ে হাজির হব? পাত্তা দেবে আমাকে? তুই তো দেখি ঘর শত্রু বিভীষণ রে। মানুষজন যাতে আমার পাত্তা না দেয় তাই বুদ্ধি দিচ্ছিস। কথা সামান্য বিরক্তি নিয়ে বলল, ভালো, বকবক না করলে ভালো হয় একটু। আমার এমনিতেও দুটো পেন্ডিং জমে আছে। সাম্য ভ্রু বাঁকিয়ে বলল, কয়টা? 2টো। সাম্য এই পর্যায়ে নাক মুখ কুচকে বলল, ছি ছি, ওয়াক থু। এই তোর ব্রেইন? এই সারাদিন খেয়ে পড়েও তোর মাথায় এতটুকু কাঁথা? লজ্জা হওয়া উচিত। তোর মতো পড়লে তো আমি এতদিন আইনস্টাইন হয়ে যেতে পারলে হয়ে যাওয়া উচিত নয় কি?
একদমই উচিত নয়। সাম্য আইনস্টাইন হতে যাবে কেন? সাম্য হবে সাম্যস্টাইন। কথায় হেসে উঠল আচমকা, হাসতে হাসতেই শুধালো, আচ্ছা চলবে। গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।